1998 সাল। আমার বয়স তখন 4 মাস। আমি ডায়রিয়ায় আক্রান্ত হই। যত সময় যাচ্ছে আমার অবস্থা তত খারাপ হচ্ছে, তাই আর দেরি না করে আমাকে আমাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার আমার পরিবারকে জানায় ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। মাঝ রাস্তার পর অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে যায়। কোনো উপায় না পাওয়ায় আমাকে টেম্পু গাড়িতে করে মেডিকেলে পৌঁছানো হয়। সেখানে ডাক্তাররা অনেক চেষ্টার পর আমাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের কথা শুনে আমার বাবা সহ্য করতে না পেরে ডাক্তারকে ফিজিক্যালি অ্যাসল্ট করেন। ইতোমধ্যে আমার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানিয়ে দেওয়া হয়। বাড়িতে কবর খনন করার আয়োজন এগিয়ে যাচ্ছিল। এদিকে মেডিকেলে আমার পরিবারের সবাই কান্নাকাটি করছিল। ডাক্তারের সাথে আমার বাবার সমস্যা এবং হাসপাতালের কিছু ফর্মালিটি এসব শেষ করতে বেশ সময় লেগে গিয়েছিল। আমি তখন আমার নানুর কোলে ছিলাম। ঠিক সেই সময় একজন মধ্যবয়সী নার্স এসে আমাকে দেখেন এবং উনি আমাকে কোলে নিতে চান। আমার নানু আমাকে ওনার কোলে দিলে উনি হঠাৎ বলে ওঠেন, একটা ব্লেড আনুন তো। উনি একটু চেষ্টা করতে চান কিছু একটা করতে। আমার কাকা ব্লেড নিয়ে আসেন। উনি আমার কপালের মাঝখানে বরাবর কেটে কিছু করার চেষ্টা করেন এবং উনি ডাক্তারকে খবর দিতে বলেন। ডাক্তার আসলে নার্স বলেন, স্যার আমি ভেইন পেয়েছি, আপনি স্যালাইন লাগিয়ে দিন। আমার পরিবারের সবাই আরও বেশি করে আল্লাহকে ডাকতে শুরু করেন। ডাক্তার আমার কপালে সেই কাটা জায়গা দিয়েই স্যালাইন লাগিয়ে দেন। কাটা দাগটি আমার কপালে আজও আছে। দিন 10 পর আমি অনেকটা সুস্থ হয়ে যাই। ডাক্তার বলতে থাকেন, এমন ঘটনা তারা আগে দেখেননি। নার্ভ ও ভেইন পাওয়ার অনেক চেষ্টা ওনারা করেছিলেন, কিন্তু পাননি। আমি সুস্থ হওয়ার পর আমার পরিবারের সদস্যরা নাকি সেই নার্সকে খোঁজেন, কিন্তু ওনারা কোনোভাবেই নার্সটিকে খুঁজে পাচ্ছিলেন না। নার্সকে সাহায্য করা ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, সেই মুহূর্তের সময় আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি সেই নার্সকে এই হাসপাতালে আগে কখনো দেখিনি। সবাই তখন হতভম্ব হয়ে যান এবং বুঝে উঠতে পারেন না কি হয়েছিল। তখন আমাকে বাড়ি নিয়ে আসা হয়। সব কিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল। আমিও সুস্থভাবেই বড় হচ্ছিলাম। আমার পরিবারের পক্ষ হতে অনেকবার সেই নার্সকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু কখনো তার খোঁজ পাওয়া যায়নি। এতটুকু পর্যন্ত আমি আমার মায়ের কাছে, বাবার কাছে, নানুর কাছে, কাকার কাছে ও আমার বাড়ির অনেকের কাছে শুনেছি। সেই নার্সের বিবরণ আমার মায়ের কাছে আমি শুনেছি। কিন্তু রাসেল ভাই, ঘটনা প্রবাহ আমি বড় হওয়া পর্যন্ত, এমনকি এখনো পর্যন্ত ঘটে যাচ্ছে। আমি মাঝে মাঝে এই স্বপ্নে একজন নার্সকে দেখি, যিনি নার্সের ইউনিফর্ম পরিহিত থাকেন। আমার কাছে আসেন, আমি ওনার স্নেহ পাই আর আদর পাই, কিন্তু ওনার চেহারা আমি দেখতে পাই না। আমি জানি না কেন উনি আমাকে চেহারা দেখতে দেন না। আমি ওনাকে দেখতে চাই। আমার মৃত্যুর আগে একবার হলেও ওনাকে দেখতে চাই। অনেক আগের কথা, আমার বাবারা ছিলেন 2 ভাই। আমার বাবা, আমার বড় কাকা। ছোটবেলা থেকেই দুজনের মাঝে বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। সাধারণভাবে বড় হওয়ার সাথে সাথে বন্ধন বিচ্ছিন্ন হওয়ার ব্যতিক্রমে দুজনেই ছিল পরস্পরের মিত্র ভাবাপন্ন। আমার দাদা অত্যন্ত বিচক্ষণতার সাথে জমি পরিমাপ করে দেয়। বাবা ও চাচার মাঝে কোনো মনোমালিন্যের সৃষ্টি হয়নি। আমার চাচা ছিলেন একজন কৃষক এবং আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার জন্য মাঝে মাঝে তাকে ছুটে যেতে হতো শহরে। বাবার জমিটুকু পতিত হয়ে পড়ে রইত এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর তিনি তা পরিচর্যা করতেন। বাবার অনেক শখ ছিল চাষাবাদ করার, কিন্তু প্রতিবার কোনো না কোনো ঘটনার কারণে তাকে ব্যবসার জন্য ছুটে যেতে হতো। সময় হলে বাবার ব্যবসায় ফিরে যাওয়ায় কয়েকদিন কেটে গেল। ছুটির সময় এসে পড়ল, কিন্তু বাবার দেখা মিলল না। হয়তো নিয়তি আমাদের জন্য অন্য কিছু স্থির করে রেখেছিল। ডাক হকারের বেলের বাড়ির শব্দের সঙ্গে খবর এলো বাবার মৃত্যুর। খবর শুনে ভেঙে পড়লাম আমরা সবাই। চাচা যাত্রা শুরু করলেন শহরের উদ্দেশ্যে এবং ফিরে আসলেন বাবার লাশ নিয়ে। লাশ দেখে অনুমান করতে পারলাম হয়তো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং কোনো নির্দয় ঘাতকের শিকার। নিয়মিত দাফন কার্য সম্পন্ন করা হলো। আমার মা মানসিকভাবে ছিলেন একটু ভারসাম্যহীন এবং আমিও বয়সে তেমন পরিপক্ক ছিলাম না। তাই আমার ছোট ভাই এবং আমার মায়ের দায়িত্ব নিলেন আমার চাচা।
চাচা লক্ষ্য করলেন যে তার জমির চেয়ে আমাদের জমির উর্বরতা বেশি, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের জমিতে চাষ করার। আমাদের জমিতে একটি কাকতাড়ুয়া ছিল। আর চারটি কাকতাড়ুয়ার চেয়ে এদের ভিন্নতা অনেকাংশেই পরিলক্ষিত হয়। এই কাকতাড়ুয়া নিয়ে অনেকেরই অনেক কথা, তবে এসব নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। অবশ্য মজার ব্যাপার হলো এই কাকতাড়ুয়া ঝড় বন্যা উপেক্ষা করে নিজ অবস্থানে সর্বদা অটুট থাকত। বাবার মৃত্যুর কয়েকদিন পরই আমি শহরে চলে গিয়েছিলাম পড়ালেখার জন্য, এবং ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন আমার চাচা। চাচার চিঠির মাধ্যমে গ্রামের অবস্থা সম্পর্কে অনেকাংশেই জানতে পারতাম। চিঠির মাধ্যমে জানতে পারলাম চাচার ভাগ্য দিনে দিনে সুপ্রসন্ন হচ্ছে। দুবেলায় মাছ আর ভাত যুক্ত তার। কয়েক মাস পর চাচা চিঠি পাঠালেন গ্রামে ফিরে আসার জন্য। এই কয়েক মাসের কালের ক্রমে হয়তো অনেক কিছুই দেখতে হয়েছিল তাকে। চাচার চিঠির জবাবে ৬-৭ মাস পর আমি ছুটিতে বাড়ি ফিরলাম। চাচার অবস্থা দেখে আমি নিতান্তই অবাক ছিলাম। এই কয়দিন ছুটিতে যে সম্পর্কে শুনেছি, চাচার অবস্থা তার থেকেও ছিল অত্যন্ত সচ্ছল, কিন্তু তার আচরণে এক বিরাট বড় পরিবর্তন খুব লক্ষণীয় ছিল। ৩-৪ দিন পর হঠাৎ চাচা সপরিবারে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। যাওয়ার আগে শুধু বলে গেলেন কোনো এক স্বজনের বাড়িতে যাচ্ছেন দাওয়াতে, এবং আমাদের জন্য 2জন চাকরের ব্যবস্থা করলেন। প্রায় 1 সপ্তাহ পর তিনি ফিরে এলেন একা। তবে তার রূপ ছিল অন্যরকম, একটু ভিন্ন। পরনে ছিল সাদা জুব্বা এবং হাতে ছিল তসবিহ। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক মাওলানা। তাকে দেখে জানা অজানা অনেক প্রশ্নই নাড়া দিচ্ছিল মনে। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু তাকে জিজ্ঞাসা করতে নেব, এমন অবস্থায় চাচা আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে গেলেন এবং তার হাতে থাকা সেই তসবিহটি আমার হাতে বেঁধে দিলেন। তিনি বলতে লাগলেন, বাবা, এখন আমি তোমাকে যা বলবো তুই মন দিয়ে শুনবে, আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমার একটা সুযোগ আমাকে দেবে এবং ক্ষমা করে দেবে। এই বলে তিনি বলতে শুরু করলেন, কাকতাড়ুয়া, জমির সেই কাকতাড়ুয়াকে তুচ্ছ জ্ঞান করা আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। তুমি তো জানোই আমার সেই শখের কথা। সময় পেলেই ছুটে যাই বিলের পাড়ে মাছ ধরতে। তখন প্রায় ধান তোলার সময় হয়েছে, তাই দিনের পরিশ্রমের সংকোচন ঘটল। রাতে ছুটে গেলাম মাছ ধরতে। হ্যারিকেনের আলো আর জোনাকির ছোটাছুটিতে ভালোই সময় কাটছিল মাছ ধরতে ধরতে। হঠাৎ লক্ষ্য করলাম ক্ষেতের মাঝে থাকা কাকতাড়ুয়াটির মাথার হাড়ির থেকে কিছু উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। আগ্রহের বলে মাছ ধরাকে তুচ্ছ জ্ঞান করে হাঁটতে লাগলাম সেই আলোর দিকে। অন্ধকারের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ আইলের সাথে পা বেঁধে পড়ে গেলাম, এবং নিচে পড়ার সাথে সাথেই দেখলাম আলোটি যেন মিলিয়ে গেল অন্ধকারের মাঝে। 7-5 না ভেবে মাছ ধরতে আবার ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু এবার লক্ষ্য করলাম সেই আলোটির দর্শন আমার জন্য সৌভাগ্যে প্রমাণিত হলো। প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পারছি। পরবর্তী রাতে আবার মাছের লোভে ছুটে গেলাম বিলের পাড়ে, এবং পূর্বের দিনের মতো সেই আলো দেখতে পেলাম আবারও। তার খেয়ালে আগের রাতের মতোই ছুটে গেলাম আলোটি ধরতে, কিন্তু আবারও সেই হোঁচট খাওয়া এবং সাথে সাথে আলোটিকে হারিয়ে ফেলা। পূর্বের মতো আবারও মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লে প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পারলাম। তৃতীয় দিন আবার রাতে সময় পেলাম মাছ ধরার জন্য। ভাবলাম আজ আর একা নয়, বরং বন্ধুকে নিয়ে যাব। তাই যাবার পথে বন্ধু গাফফারের সাথে দেখা হলে তাকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবলাম। সে সেদিন কাছে থেকে অনেক অংশে অবকাশ পাওয়ায় আমার সাথে যেতে রাজি হলো। দুজনে মিলে হাঁটতে লাগলাম বিলের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম বিলের পাড়ে। আজও সেই আলোটির সন্ধান করছিলাম, তবে আলোটিকে দেখতে না পাওয়ায় আমি মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লাম। আমার মনে আছে সেই রাতটি ছিল চন্দ্রগ্রহণের রাত। হঠাৎ লক্ষ্য করলাম চন্দ্রগ্রহণের সাথে সাথে সেই আলো কণাটি আবার উজ্জ্বলিত হচ্ছে। গাফফারকে দেখাতেই সে এটিকে লক্ষ্য করতে পারল, এবং সেও আমার মতো আগ্রহী হয়ে বলে উঠল, চল দেখে আসি সেটা কি। নিজের দিকে নজর রাখতে রাখতে আজ এগোতে লাগলাম যেন পূর্বের মতো, আইলে বাধা না পাই, আলোটিকে যেন হারিয়ে না ফেলি। পেছন থেকে একটি শব্দ শুনতেই দুজনে পেছনে ফিরে তাকালাম, তবে সম্পূর্ণ ক্ষেতে কেউই ছিল না। সামনের দিকে তাকাতেই লক্ষ্য করলাম আলোটি যেন এখন কাকতাড়ুয়ার হাড়ির নিচে নয়, বরং
কাকতারুয়ার নিচে ছোট একটি গর্ত থেকে বেরিয়ে আসছে। যতই কাছে যাচ্ছিলাম ততই আলোটি যেন উজ্জ্বল হচ্ছিল। সম্পূর্ণ কাছে যাওয়ার পর দেখে মনে হচ্ছিল যে এই মাটির নিচে লুকানো আছে কোনো গুপ্তধন। উজ্জ্বলতাটি দেখে আমি বললাম, কিরে গাফফার, এইটা তো দেখে অমূল্য রতন মনে হচ্ছে। তুই এখানে থাক, আমি তো তখন বাড়ি থেকে কোদাল নিয়ে আসি। গাফফারকে সেখানে রেখে বাড়িতে ছুটে গেলাম কোদাল নিয়ে আসতে। কোদাল হাতে নেওয়ার সাথে সাথেই চারিদিকের পরিবেশ যেন অচেনা রূপ ধারণ করলো। তবুও গুপ্তধনের লোভে কোদালটি নিয়ে ছুটতে লাগলাম ক্ষেতের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ক্ষেতে পৌঁছে বন্ধু গাফফারকে সেখানে খুঁজে পেলাম না। ভাবলাম হয়তো পরিবেশের কারণে বাড়ি চলে গিয়েছে, তাই একা একাই আপন মনে মাটি খুঁড়তে শুরু করলাম সেই অমূল্য রতনের সন্ধানে। তখন হয়তো বুঝতে পারছিলাম না এই মাটি কাটা আমার জীবনের ধ্বংসের মূল। মাটি কাটা শেষ হলে আমি লক্ষ্য করতে পারলাম একটি বাক্স, যে বাক্সটি হয়তো হাড় দিয়ে তৈরি করা ছিল। প্রকৃতির বিরূপ ভাব দেখে বাক্সটি হাতে নিয়ে আমি ছুটতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথে যাওয়ার সাথে সাথেই প্রকৃতি যেন আরও ধ্বংসাত্মক রূপ নিল। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম গোয়াল ঘরে। গোয়াল ঘরে পৌঁছাতেই হ্যারিকেনের আলোর সাথে বাক্সটি নিয়ে রাখলাম চারির কাছে। আশেপাশে থাকা সব কিছু দিয়েই বাক্সটি ভাঙার অনেক চেষ্টা করলাম, তবুও এই বাক্সের তালা যেন কি দিয়ে তৈরি আমার জানা ছিল না। সরঞ্জামের গুতাগুতিতে বাক্সটি থেকে মাটি ধীরে ধীরে চড়তে লাগলো। আমি আবার ছোটবেলা থেকে বাংলা না পড়তে পারলেও আরবি পড়া শিখেছিলাম। মাটি খসে পড়তেই আমি সেখান থেকে আরবি লেখা লক্ষ্য করলাম। সেখানে লেখা ছিল তাহফুজ এবাদ আল শয়তান। বাক্যটি উচ্চারণের সাথে সাথেই সেই বাক্সের তলায় ছোট্ট একটা শব্দ হলো। বুঝতে পারলাম বাক্সের তালা খুলে গেছে। বাক্সটি খোলার সাথে সাথেই প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয়ে এলো। সেই ধোঁয়ার মাঝে একটি ছোট্ট লাল আলোর শিখা দেখতে পারলাম। হঠাৎ করে চারিদিক থেকে শেয়ালের করুণ আর্তনাদ, সেই আর্তনাদ আর বিদ্যুৎ চমকানো যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো এবং স্বপ্নের চেয়েও কঠিন রূপ ধারণ করছিল সেটা। হঠাৎ লক্ষ্য করতে পারলাম গরুগুলোর মাঝে থাকা ষাঁড়টির শিঙের আঘাতে পাশের দুই গরু আহত হয়ে যাচ্ছে। গরুগুলো তাদের মাঝে যুদ্ধ শুরু করে দিয়েছিল। ঝড় বাতাসের তোড়ে গোয়ালের দরজা খুলে গেল এবং বাইরে দেখাতে লক্ষ্য করলাম কয়েকটি কালো অবয়ব, যাদের পরনে ছিল ছেঁড়া কালো অচেনা পরিধান এবং অন্ধকারাচ্ছন্ন শরীরের মাঝে চোখের মতন ফুটে রয়েছে লাল আলোক শিখা। চারিদিকের পরিবেশ, তার মধ্যে এদের উপস্থিতি, এই সব জিনিস আমি আর নিতে পারছিলাম না। সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম শয়নকক্ষে। রাতের ঘটে যাওয়া কিছুই আমার মনে পড়ছিল না। বাইরে বের হতে দেখলাম বালতিতে লাফাচ্ছে বড় বড় মাছ। অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মাছ কোথা থেকে এলো? সে হেসে জবাব দিল, পাগল হয়ে গেছো নাকি? কাল রাতে তুমিই তো এতগুলো মাছ ধরে আনলে, আর এখনই ভুলে গেছো? কথাটি শুনে আমার মনে পড়ে যায় সেই বাক্সটির কথা। গোয়াল ঘরের দিকে ছুটে গেলাম এবং লক্ষ্য করতে পারলাম গোয়াল ঘরের সবই ঠিক আছে, যেন কাল রাতে কিছুই হয়নি। গরুগুলো তাদের মতো করে ঘাস চিবোচ্ছে। ঘরের কাছে গিয়ে সেই বাক্স আর খুঁজে পেলাম না। কাজের চাপে হয়তো খারাপ স্বপ্ন দেখেছি, হয়তো মাটি খুঁড়ে কিছুই না পেয়ে শুধু মাছগুলো ধরে নিয়ে এসেছিলাম। এইসব ভেবে হেসে উড়িয়ে দিতে লাগলাম সব কিছু। তবুও যেন একটা সন্দেহ মনে বাসা বেঁধেই ছিল। সকালের খাবার খেয়ে বের হয়ে পড়লাম ক্ষেতের উদ্দেশ্যে। পথে দেখা মিলল গাফফারের। সে আমাকে জিজ্ঞেস করলো, কিরে আফজাল, কাল রাতে তুই কি অমূল্য রতনের সন্ধান পেয়েছিলি? আমি বললাম, ও তেমন কিছু না, কেউ হয়তো কোনো কাচের টুকরো ফেলে গিয়েছিল, তার থেকে হয়তো চাঁদের আলো মিশিয়ে ওই আলো বেরোচ্ছিল আর কি। তা তুই কোথায় গিয়েছিলি? গাফফার বলল, আমি চলে যাওয়ার পরে সে নাকি অনেকগুলো সাপ লক্ষ্য করতে পেরেছিল, যার জন্য জীবন বাঁচাতে এসে পড়েছিল সেখান থেকে। কথা শেষ হওয়ার পর আবার যেন সন্দেহের বাসা বড় হতে লাগলো। মনকে সান্ত্বনা দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হয়তো গাফফারের মনে আমাকে নিয়ে একটা সন্দেহ রয়ে গিয়েছিল। কয়েকদিন কেটে গেল স্বাভাবিকভাবেই। একদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ দেখতে পেলাম দূর থেকে গদাকে। তার চোখ ভর্তি ছিল রাগ, যেন আমি তার কাছ থেকে মহামূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নিয়েছি। হঠাৎ কাঁচি হাতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আক্রমণের উদ্দেশ্যে। বিপদের আভাস পেয়ে আমি সজাগ এবং কোনো মতে হেস্তনেস্ত করে তাকে আটকাতে সক্ষম হলাম এবং তাকে বেঁধে ফেললাম চেয়ারের সাথে। রাগান্বিত দৃষ্টিতে সে হয়তো কিছু বলতে শুরু করবে, তার আগেই পেছন থেকে ক্লান্তি ভরা শব্দ ভেসে উঠল। পাড়ার এক ছেলে দৌড়ে এসে বলল,
আফজাল চাচা, জলদি চলো, গিয়ে দেখো তোমার ক্ষেতের অবস্থা। ওর কথা শুনে আমি দৌড়ে ছুটে গেলাম খেতে। আইলের পারে মানুষের ভিড় আমার মনের চিন্তার সৃষ্টি করলো। ভিড়কে ঠেলে সামনে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি পৈশাচিক দৃশ্য না ছিল সেখানে। লক্ষ্য করতে পারলাম কাকতারুয়ার নিচে একজনের মৃতদেহ ছিঁড়ে পড়ে রয়েছে, নির্মমভাবে যেন তার হাত পা ছিঁড়ে দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে। সেই কাকতারুয়ার চারিদিকেই পড়েছিল শরীরের অংশগুলো। কাকতারুয়ার দুই হাতে বন্দি ছিল গদার দুই সঙ্গীর মাথা। গলা থেকে নিয়ে খুলি ভেদ করা ছিল তাদের মাথা। আসল পৈশাচিকতার শিকার হয়েছিল হয়তো গাফফার। তার রক্ত ভেজা মাথা লেগেছিল কাকতারুয়ার মাথায় এবং কাকতারুয়ার হাড়িটির নিচে পড়ে রয়েছিল সেটি। সকাল পার হয়ে দুপুর হয়ে গেল, কিন্তু কেউ সেই কাকতারুয়ার কাছে যেতে চাইল না। অবশেষে আমি দুইজনকে নিয়ে সাহস করে তার থেকে ছিন্ন মাথাগুলো আলাদা করলাম। আর কেউ লক্ষ্য না করলেও আমি লক্ষ্য করতে পারলাম সবসময় হাড়িটাতে আঁকা মুখ, সেটাতে হাসি লেগে থাকতো, কিন্তু আজ যেন হাসিটি বেজার হয়ে গেছে। গ্রামে তখনও আইনের সুব্যবস্থা না থাকায় বিকালে পঞ্চায়েতের আয়োজন করা হলো। পঞ্চায়েত থেকে অনেক কথাই উঠল, কিন্তু আমি পঞ্চায়েতকে জানালাম যে কাল রাতে আমি বাড়িতেই ছিলাম, বরং আমি আমার এক শ্যালকের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। আমার প্রতিবেশীরাও বিষয়টি নিশ্চিত করলেন। তাছাড়াও সে সময় চুরি করতো শীত কেটে, কিন্তু আমার বাড়িতে কোনো শীতের চিহ্ন ছিল না। তাই কোনো কিছু প্রমাণের ভিত্তিতে পঞ্চায়েতের সামগ্রিক সিদ্ধান্তে আমি নির্দোষ প্রমাণিত হলাম। এর পেছনে মূল ঘটনা আমি তোমাকে পরে জানাচ্ছি। ঘটনার পর কয়েকদিন কেটে গেল। আমি ধীরে ধীরে সব কথা ভুলতে লাগলাম, কিন্তু আমার ভাগ্য ধীরে ধীরে সুপ্রসন্ন হচ্ছে। জীবনের সব দিক থেকে আমি লাভবান হতে লাগলাম, কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতে পারলাম যে আমি হয়তো সবসময় একা থাকি না। কিছু একটা রয়েছে যা হয়তো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রায় 1 মাস পর দৈনন্দিন কাজের পাশাপাশি আজ আবার শখ হলো মাছ শিকারে। রাতের খাবার খেয়ে বের হয়ে পড়লাম মাছ ধরতে। মাছ ধরতে ধরতে হঠাৎ বুঝতে পারলাম আমার চারপাশে হয়তো কোনো কিছু গাছে লাফালাফি করে বেড়াচ্ছে। হঠাৎ করে আমার ওপরে পাথরের মাধ্যমে আক্রমণ শুরু হলো। চারপাশ থেকে অনেকে মিলে পাথর দিয়ে আমাকে ঢিল দিচ্ছে। পাথরের আঘাতে আহত হয়ে মাটিতে বসে পড়লাম। হাড়ে চিৎকারের সঙ্গে সামনে হাজির ডাকাত দল। সেই ডাকাত দলের সাথে ছিল গদা। গদা আমার দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে বলল, কিরে আফজাল, পঞ্চায়েতে যেই রায় দিক না কেন, আমি জানি আমার সঙ্গীদের তুই মেরেছিলি। যে নৃশংসতার সাথে তুই তাদের হত্যা করেছিলি, তার চেয়ে অধিক কষ্টে আমি তোকে মৃত্যুর স্বাদ দেব। হঠাৎ করে আমি অনুভব করতে পারলাম আমার চারিদিকে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। শরীর ভারী লাগছিল, চোখের পলকের গতি ধীর হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমি পলকের মাঝেই সম্পূর্ণ এক প্রেক্ষাপট থেকে নতুন এক প্রেক্ষাপটে উপস্থিত হলাম। নিমেষের মাঝেই আমি সেই পূর্বের অবয়বগুলোকে লক্ষ্য করতে পারলাম। তাদের নীরব চাহনি আমাকে সান্ত্বনা দিচ্ছিল। মুহূর্তের মাঝেই ডাকাতদের পেছনে থাকা সেই অবয়বগুলো আমার শরীরে প্রবেশ করলো। তখনও আমার চৈতন্য কিছুটা আছে। আমি লক্ষ্য করতে পারলাম ডাকাতগুলো হঠাৎ করে নিজেদের চরিত্র হারিয়ে ফেলল। তাদের চোখ লাল হয়ে গিয়েছিল। বুঝতে বাকি রইল না যে এটি সেই অবয়বগুলোর প্রভাব। এই প্রভাবগুলো থেকে বেঁচেছিলেন গদা ও সর্দার। ডাকাতগুলো অত্যন্ত জোরে জোরে হাসছিল। তাদের হাসি মুখের আকৃতি ছিল স্বাভাবিকের থেকে অত্যন্ত বড়। এবার আমি দেখতে পারলাম হাসতে হাসতেই সেই ডাকাতগুলো একে অপরের বুকে ছুরি চালাচ্ছে এবং সম্পূর্ণ গলা থেকে পেট পর্যন্ত চিরে দিচ্ছে। তবুও তাদের হাসি থামছে না, পৈশাচিক রূপ ধারণ করেছে তাদের। কিছুক্ষণ পর আমি একটু হুঁশ ফিরে পাচ্ছিলাম। তখনই লক্ষ্য করতে পারলাম রক্তে স্নান করা দুইজন সেই সর্দারের পা ধরে তাকে উল্টো করে রেখেছে। হঠাৎ লাল চক্ষু নিয়ে গদা এক বড় রামদা নিয়ে আসলো। দেহে থাকা সম্পূর্ণ শক্তি দিয়ে গদা সর্দারের 2 পায়ের মাঝখানে একটা কোপ লাগালো এবং তার শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলল। এখানে বলে রাখি, মূলত পূর্বের ঘটনার পেছনেও এই অবয়বগুলো। আমার বন্ধু গাফফার মনে করেছিল আমি হয়তো কোনো রত্ন পেয়েছিলাম এবং তার সাথে ভাগাভাগি করতে হবে এই ভেবে আমি তাকে না করেছিলাম। তার জন্য সে রত্ন হাসিলের চেষ্টায় আমার বাসায় চুরির সিদ্ধান্ত নেয় এবং সেই লক্ষ্য সাধনের জন্যই গ্রামে চোরের দলকে ব্যবহার করে।
চুরির জন্য সে 3 জনকে নিয়ে এসেছিল। গদা বাইরে থেকে নজরদারিতে ছিল এবং বাকি 2 জন চুরির উদ্দেশ্যে শীত কেটেছিল। শীত কাটার পর একজন দেখতে পেয়েছিল ঘরের ভেতরে থাকা সেই অবয়বগুলো, যারা হয়তো আমার ঘর পাহারা দিচ্ছিল। অবয়বগুলোকে দেখে ভয়ে সেই 2 জন চিৎকার করতে লাগলো। গদা সেখান থেকে পালিয়ে যায়, যার জন্য সে বেঁচে গিয়েছিল। কিন্তু গদা এসব সম্পর্কে কিছু জানতো না, যার জন্য সে মনে করেছিল যে তার সঙ্গীদেরকে আমি খুন করেছি। এরপরে তাদের সঙ্গীদের এই অবয়বগুলো নির্দয়ভাবে হত্যা করেছিল। ভাবছ এসব কিভাবে জানলাম আমি? তবে শুনতে থাকো। পরের দিন আমি আমাকে আমার নিজের ঘরে আবিষ্কার করি। পূর্বের দিনের মতো এবারও আমার সব কিছু স্পষ্টভাবে মনে পড়ছিল না। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে সে আমাকে জানালো, অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই আমি মাছ ধরতে এসেছিলাম। হঠাৎ দূরে থাকা আমার ছেলে দৌড়ে এসে আমাকে জানালো এবং বলতে লাগলো, বাবা জলদি চলো, ক্ষেতে লাশ পড়ে আছে। দৌড়ে পৌঁছে গেলাম ক্ষেতের কাছে। ক্ষেতের কাছে পৌঁছতে গিয়ে লক্ষ্য করলাম কাকতরুয়ার চারপাশে রক্ত দিয়ে সজ্জিত এক বৃত্ত। বৃত্তের মাঝে ছিল কোনো তারকা চিহ্ন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহের খণ্ডাংশ। আরও 2-3 জনের সাহায্য নিয়ে সেই শরীরের অংশগুলো একত্র করলাম। বিকালে আবার আয়োজন করা হলো গ্রাম পঞ্চায়েতের। বিচারের টানা 1 সপ্তাহ যাবৎ অনেক বিচার সালিশের পর অবশেষে আমি নির্দোষ প্রমাণিত হলাম। পঞ্চায়েত থেকে ফিরেই রাতেই সিদ্ধান্ত নিলাম, আর না, যত দ্রুত সম্ভব এর কোনো সমাধান বের করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম কাল সকালে পৌঁছে যাব কোনো হুজুরের কাছে এর সমাধানের জন্য। কিন্তু রাতে হঠাৎ স্বপ্নে দেখা মিলল সে অবয়বগুলো আমার কাছে এসে করুণ সুরে বলতে লাগলো, হুজুর আমাদের তাড়াবেন না, আমরা আপনার গোলাম। আপনার যে কল্যাণ এবং সৌভাগ্য তার পেছনে আমরাই রয়েছি, দয়া করে আমাদের তাড়াবেন না। কথাগুলো শোনার কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। খারাপ স্বপ্ন ভেবে আমি 1 গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। আবার দেখা মিলল সেই অবয়বগুলো, সেই একই করুণ সুরে তাদের আর্তনাদ। যেহেতু অবয়বগুলো দিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছিল না, বরং লাভই হচ্ছিল, তাই লোভের বশে আমি তাদের আমার সাথে রাখার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এটা যে তাদের মায়ার খেলা ছিল তা আমি বুঝতে পারছিলাম না। আবারও দিন যেতে লাগলো। দিনের সাথে সাথে আমি সম্পদের মালিক হতে লাগলাম। আমার অর্থ সম্পদের ওপর সবার নজর পড়তে লাগলো। বিশেষ নজর ছিল হয়তো জমিদারের। গ্রামের জমিদার ছিল অত্যন্ত ধূর্ত লোক। ছলে বলে কৌশলে সে আমাকে প্রতিহত করার চেষ্টা করছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে আমি হয়তো একা নই, আমার সাথে রয়েছে অশরীরী কিছু, যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তাই এবার সে আপন করে নিল কালো জাদুর মাধ্যমে একটি নিকৃষ্ট পন্থাকে আমাকে জব্দ করার জন্য। জমিদার সাহেব তার বাড়িতে আনলেন অনেক দূর থেকে এক বড় তান্ত্রিককে। সে ছিল অত্যন্ত বিজ্ঞ একজন লোক এবং কয়েকটি অত্যন্ত শক্তিশালী জিনের মালিক। সর্দার ছিল 1000 বর্ষী কাফের জিন। এসবের সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই দিন আমি মাছ ধরতে বিলের পাড়ে গিয়েছিলাম। তান্ত্রিক তার জিনের দল পাঠালো আমার জিনগুলোকে হত্যা করতে। হঠাৎ করে আমার জিনগুলোর উপরে আক্রমণ শুরু হলো। আচমকা হলেও আমার জিনগুলো আবার ঘুরে দাঁড়ালো যুদ্ধের জন্য। এক রক্তক্ষয়ী যুদ্ধ সম্পাদিত হলো। তুমুল যুদ্ধের পর তান্ত্রিকের সকল জিনগুলো সেখানেই মারা গেল এবং আমার 2টি জিন বেঁচে গেল। নিজের দাসগুলোর শোকে এবং জিনগুলোর ভাইয়ের শোকে আমি এবং সেই 2টি জিন রক্ত পিপাসু হয়ে উঠলাম সেই কবিরাজ এবং জমিদারের। অবস্থা সম্পর্কে কবিরাজ বুঝতে পেরে প্রস্তুত হলো বাড়ি থেকে পালাতে। বাড়ি থেকে বের হওয়া অবস্থায় আমি এবং সেই 2টি জিন পৌঁছে গেলাম তার সামনে। কবিরাজ তার জীবনের জন্য সকল তন্ত্র মন্ত্র বলতে লাগলেও তার সবই ছিল নিরর্থক। কবিরাজ এবং জমিদারের 2 পা ধরে তাদের নিয়ে যাচ্ছিলাম জমির দিকে। পূর্বে সজ্জিত সেই বৃত্ত তারকার কাছে নিয়ে পৌঁছালাম। কবিরাজের গলা ধরে তাকে ছুঁড়ে দিলাম দূরে। দেহে এত শক্তি এসে গিয়েছিল যে কবিরাজের অর্ধেক শরীর মাটিতে দুমড়ে মুচড়ে ঢুকে গেল। ছুঁড়ে চড়ানোর মতো শাস্তি দেয়া হলো এবং একটা তারকা চিহ্ন আঁকানো হয়েছিল তার শরীরে। তারকায় তখন রক্ত ছিল না, কিন্তু কবিরাজকে শুলে চড়ানোর পরেই কবিরাজের শরীর থেকে ডিঙে নেয়া সেই রক্ত দিয়ে তারকাটি সজ্জিত হয়েছিল। কবিরাজ যত কষ্টে মারা যাচ্ছিল সেই তারকাটি তত বেশি জ্বলজ্বল করে উঠছিল। কাকতারুয়া থাকা হাড়িটি যেন কান্না করছিল।
সব মিলে জাহান্নামের যেন একটি খণ্ডিত চিত্র ফুটে উঠেছিল। এই পুরো সময় আমার মস্তিষ্ক ছিল সেই জিনগুলোর আয়ত্তে। সকালবেলা আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। রাতের কথা মনে পড়তে আমি ছুটে গেলাম ক্ষেতের দিকে এবং সেখানে কবিরাজ ও জমিদার কাউকে খুঁজে পেলাম। জমিদার বাড়ির দিকে ছুটে গিয়ে দেখলাম জমিদার বাড়িতে তালা পড়ে রয়েছে এবং সেই জমিদার বাড়ি এক পুরনো রূপ ধারণ করেছে, যেন 100 বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে এই বাড়িটি। বিষয়টি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল এবং তালা ভাঙার সিদ্ধান্ত নিল। অবশ্যই গ্রামের কয়েকজন মিলে বাড়ির তালা ভাঙতে পারল এবং ভেতরে দেখল সব মাকড়সার জালে আবদ্ধ। জমিদারের গিন্নি তার বাকি পরিবার সহ নিজের বাবার বাড়ি গিয়েছিলেন। জমিদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে সবাই ফিরে এলেন। সেদিন থেকে গ্রামের সকলের কাছেই জমিদার নিখোঁজ থাকলেও একমাত্র আমিই জানতাম জমিদার এবং সেই কবিরাজের করুণ পরিণতির কথা। আরও কয়েকদিন কেটে গেল এই সময় এই পর্যন্ত আসতে। এক সময় যখন আমি নিঃস্ব হয়ে পড়েছিলাম, অনেকেই ক্ষতি করেছি আমি। আজ আমি এই গ্রামের ধনী ব্যক্তিদের একজন। আজ থেকে মাত্র কয়েকদিন আগেই তুমি তোমার বাবার মৃত্যুর পর প্রথম বাড়িতে পা রাখলে। 2-3 দিন হয়তো তুমি অবাক হয়েছ এরকম পরিবর্তনের ব্যাপারে। আমার কাছে জানতে চাইলে আমি অনেকভাবেই কথা এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আজ আমি সত্য উন্মোচন করব। ভাবছ এই 1 সপ্তাহ আমি কোথায় ছিলাম? কি এমন হলো যার জন্য এই 1 সপ্তাহ আমি শক্তিশালী জিনগুলোর হাত থেকে রক্ষা পেলাম? কীভাবেই বা আমি সেই সব জিনিস সম্পর্কে জানতে পারলাম যার প্রত্যক্ষদর্শী আমি ছিলাম না? আমি একা ফিরলাম কেন? আমার সাথে তোমার চাচি এবং তোমার চাচাতো ভাইরা কেন এলো না? আমার মাধ্যমেই কেন জিনগুলো বের হলো? আর কি বা এই বাক্সের রহস্য? আমার দাদার বাড়ি তখন মাটির ছিল, মাটির দোতলা ছিল, এবং আমার দাদির সাথে একটি ভালো জিন ছিল। সেই জিন আমাদের বাড়ি পাহারা দিত, আমাদের ফসলের মাঠ পাহারা দিত, দাদার মুখে শোনা। তো আমার আব্বা যখন ছোট ছিল তখন তিনি আর আমার দাদা যখন জোয়ান এবং আমার আব্বা তখন ছোট, প্রায় 8-10 বছর হবে। তো আমার দাদা এবং আমার আব্বা তারা মাটির দোতলা রুমে তারা ছিল, তারা সেখানে শুয়েছিল। তো যাই হোক, হঠাৎ করে আমার আব্বা দাদাকে বলে যে, আব্বা আমি প্রস্রাব করব, আমার প্রস্রাব পেয়েছে, আমি প্রস্রাব করব। তখন যেহেতু আমার আব্বা ছোট ছিল, তখন দাদা বলে যে তুমি এই দোতলা রুমের যে পিছন সাইড আছে, পিছন সাইডে হালকা জঙ্গল ছিল, ওইখান দিয়ে জানালা দিয়ে তুমি দোতলা থেকেই প্রস্রাব করো। তখন যথারীতি আমার আব্বা জানালা দিয়েই প্রস্রাব করার জন্য যায় এবং জানালা খুলে যখন তিনি প্রস্রাব করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখেন যে মাটি থেকে দোতলা পর্যন্ত লম্বা সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত কোনো এক লোক। এটা দেখে আমার আব্বা ভয় চিৎকার দিয়ে এসে দাদাকে জড়িয়ে ধরে এবং বলে, ওখানে কে যেন একজন, আমি অনেক সাদা মানুষ। এরপরে দাদা জানালার ওখানে যায়, গিয়ে দেখে কেউ নাই। তো যথারীতি আমার আব্বা অনেক ভয় পায় এবং গায়ে অনেক জ্বর চলে আসে। পরের দিন সকালবেলা যখন আমার আব্বা দেখলো যে আমার আব্বার অনেক জ্বর আসছে, তখন দাদা আমার দাদিকে বলে যে এরকম রাত্রেবেলা প্রস্রাব করতে গিয়ে সাদা কি যেন দেখেছে, অনেক ভয় পাইছে। তো তার কিছুক্ষণ পরই আমার দাদির শরীরে সেই জিন যেহেতু আগে থেকে ছিল, তিনি ভর করার পরে বলে যে তোর ওই ছেলেকে নিয়ে আয়, সে রাত্রে আমাকে দেখে অনেক ভয় পাইছে, তাকে একটু ঝাড়ফুঁক করে দিই, পানি পড়া দিই, যাতে তার এই ভয় লাগাটা সেরে যায়, কারণ ভয় বসে গেলে অনেক রোগের সৃষ্টি হতে পারে। তখন তিনি আরও বলেন যে আমি
তোদের বাড়ির সীমানা পাহারা দিই, যেহেতু তোদের সাথেই তোদের বংশে আমি থাকি। তো যাই হোক, তিনি পাহারা দিচ্ছিল। এমন সময়, আমি যখন পাহারা দিচ্ছিলাম ঠিক এমন সময় তোর ছেলে প্রস্রাব করতে এসেছে এবং আমি তাকে দেখা দিয়েছি। যেখানে সেখানে প্রস্রাব করা যাবে না, যেহেতু আমি চলাফেরা করি, নির্দিষ্ট জায়গায় প্রস্রাব করতে হবে, অপবিত্র করা যাবে না, আমি চলাফেরা করি। এই ভুল যেন আর না হয়। এরপরে তিনি ঝাড়ফুঁক করে দেন আমার আব্বাকে। তখন আমার আব্বা আর কি সুস্থতা বোধ করে। তারপরে ওই জিনটা সকলকে সালাম দেয়, দিয়ে বলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাড়ির আশেপাশে, এই বলে তিনি চলে যায়। তো এই ঘটনাটি আমার দাদার মুখ থেকে আমি সরাসরি শুনেছি। আমার একটা ঘটনা আজকে আমি রেকর্ড করতে বসলাম। ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটনা আমার এক কলিগের সাথে ঘটেছে। উনি যেখানে চাকরি করে সেখান থেকে 1 মাসের ছুটিতে গিয়েছিল বাড়িতে। ঘটনাটি 2023 সালের জুলাই মাসে, অর্থাৎ ঈদুল আজহার পরে 1 মাসের ছুটিতে গিয়েছিল সেখানে। ঘটনাটার প্রেক্ষাপট এরকম, ওনার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ। তো যাই হোক, ঘটনা যেভাবে হইল আর কি, ঘটনা হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য উনি সকালে উঠছে, ওনার মা উঠছে। যার ঘটনা বলতেছে ওনার নাম হচ্ছে বেলাউদ্দিন ভাই নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য উঠছে সকালবেলা, এবং ওনার সাথে ওনার ছোট ভাই তিনি উঠছেন এবং তার আম্মা উঠছেন। ফজরের আজান দিচ্ছে এরকম টাইমে। তো যাই হোক, তখন নামাজের জন্য যখন উঠলেন, উঠার পরে ওনাদের বাড়ি যেখানে, বাড়ির পাশে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের পাশেই আমের বাগান ছিল। যেহেতু চাঁপাইনবাবগঞ্জ এলাকা অনেক আম হয় এবং জুলাই মাসে ওই সময় আমও ছিল। যাই হোক, তিনি যখন টিউবওয়েলে অজু করার জন্য যায় তখন আম বাগানে অনেক আম পড়ার শব্দ শুনতে পায়। তো যাই হোক, তিনি একটি আম নেওয়ার ব্যাগ নিয়ে সেই বাগানে যায়, গিয়ে আম কুড়াইতে থাকে। আর এদিকে তার ছোট ভাই টিউবওয়েলেই থাকে। টিউবওয়েল থেকে তিনি ওই আম গাছের উপরে, আম বাগানের উপরে, যেহেতু কাছেই ছিল আম বাগান বাড়ির, আম বাগানের উপরে লক্ষ্য করে যে আগুনের গোলা, বেশি উঁচু না, এই একটি তাল গাছ যেরকম উঁচু হয় আর কি, ঠিক এরকম উঁচুতে একটি আগুনের গোলা, লম্বা আকৃতির আগুনের গোলা, আজানের শব্দ শোনার সাথে সাথে সে আগুনের গোলা আমবাগানের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, লম্বা আকৃতির এবং যেতে 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 অনেক দূর যাওয়ার পরে সেটা ভ্যানিশ হয়ে যায়। এবং এই বিষয়টা তার ছোট ভাই, তার বড় ভাই বেলাউদ্দিনকে বলে, মানে যিনি ঘটনা আমার সাথে শেয়ার করছে, বেলাউদ্দিন ভাইকে বলে, দেখো ভাই আগুন যাচ্ছে। তখন তিনিও তাকে বিষয়টা লক্ষ্য করে। তো এই আগুন যাওয়া, এই বিষয়টা আসলে কেমন, এই আগুন যাওয়ার বিষয়টা আসলে কেমন আপনারাই দেখুন আর কি। আসলে যেহেতু তারা ইসলামিক ফ্যামিলি ছিল এবং দেখলো যে মানে বেলাউদ্দিনের ছোট ভাই তিনি একজন মসজিদের ইমাম ছিলেন।
তিনি তখন বেলাউদ্দিন ভাইকে বলছিল এটা আসলে একটা দুষ্টু জিন ছিল, আগুনের শব্দ পাওয়ার সাথে সাথে সে আর থাকতে পারে নাই, মানে আজানের শব্দ পাওয়ার সাথে সাথে সে আর বাগানে থাকতে পারে নাই, এজন্য সে উড়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছিল, এটা আমরা জানতে পারি। তো আল্লাহর পৃথিবীতে কত রকমের না অদ্ভুত ঘটনা ঘটে। তো আমিও আজকে আপনাদের আমার এক কলিগের ঘটনা শেয়ার করলাম। আমি একজন সৌদি প্রবাসী, 4 মাস হলো সৌদি আরব এসেছি। আজকে আমি একটি ঘটনা শেয়ার করব যেটি ঘটে গেছে আমার রুমমেটের সাথে। ওনার নাম হলো শাহজাহান, ওনার বাসা হলো ময়মনসিংহ কিশোরগঞ্জ। সরাসরি আমি ঘটনায় চলে যাই। তো উনি দীর্ঘ 12 বছর সৌদি আরবে আছেন। উনি দীর্ঘ 10 বছর মক্কা পলদিয়ার ক্যাম্পে ডিউটি করতো। তো আপনি জানেন যে সৌদি আরবে মানে প্রচুর পাহাড় পর্বত। তো মক্কায় বলদিয়া ক্যাম্পটি ছিল পাহাড়ের সাথে। তো উনি প্রায় 10 বছর ছিলেন, প্রায় অনেক কিছু ফেস করছেন মক্কার বলদিয়া ক্যাম্পে। তো উনি যেভাবে আমার সাথে ঘটনাটি শেয়ার করছে তার মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব। শাহজাহান ভাইয়েরা মূলত 4 জন এক রুমে থাকতো। ওনার বন্ধু বান্ধব প্রতিদিন রাতে ডিউটি শেষ করে তারা লুডু বা বিভিন্ন খেলাধুলা করতো, যেমন তাস, ম্যারিজ, লুডু, বিভিন্ন খেলাধুলা করতো। তো তারা খেয়াল করে প্রায় প্রতিদিন যে একটি সাদা ছাগল, অস্বাভাবিক বড় একটি ছাগল প্রতিদিন এই পাহাড়ে হাঁটাহাঁটি করে। তো ওনারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে খেয়াল করে। উনি মনে করে যে যেহেতু আশেপাশে রাখালরা আছে, ওনার হয়তো ছাগল চলে এসেছে। সে তেমন কিছু মনে করে না। তারা 4 জন, তারা রুমমেট সবাই এই জিনিসটা লক্ষ্য করে। দীর্ঘদিন এই জিনিসটা হওয়ার পরে তারা একদিন সিদ্ধান্ত নেয় যে ছাগলটিকে ধরবে রাতের বেলা। ওনারা যে কথা সেই কাজ। পরের দিন ছাগলটি পাহাড়ের উপর দিয়ে হাঁটাহাঁটি করার সময় ওনারা মানে যায় যে ছাগলটি ধরার জন্য। তো ওনারা ছাগলটা কোনো মতেই ধরতে পারতেছে না। হঠাৎ করে ছাগলটা একজনের মাথার উপর লাফ দিয়ে ভ্যানিশ হয়ে যায়। তো তারা বিষয়টা অবাক হলেন যে একটা ছাগল, সাদা ছাগল, রাত্রের বেলা তো স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, ছাগলটা কোথায় অদৃশ্য হয়ে গেল। তারাও তেমন কিছু মনে করে না। তারা প্রায় এই জিনিসটা খেয়াল করে, সাদা ছাগল হাঁটাহাঁটি করে। তো একদিন রাতটা ছিল বৃহস্পতিবার, ওনারা লুডো খেলাধুলা শেষ করে যার যার মতো শুয়ে পড়ে। শাহজাহান ভাই এই বেডের 2তলা বেডের উপর শুয়েছে। প্রায় 3টা বাজে রাত, হঠাৎ তার ঘুম ভাঙে যায়। সে দেখে সে 2তলা বেডের উপরে ঘুমাইছে। সে দেখে যে মানে বেডের প্রায় 5-7টা তুরাফি সে শুয়ে রয়েছে। এই জিনিসটা খেয়াল করে যে আমি যদি বেড থেকে পড়েও যাই তাহলে তো আমি ব্যথা পাওয়ার কথা, যেহেতু 5-6 ফুট উপরে 2তলা বেড। তো সেই জিনিসটা অবাক হয়ে যায় যে কেমনে সম্ভব। তো তেমন কিছু মনে করে না, হয়তো মনে করছে হ্যালুসিনেশন করে আমি নিচে ঘুমিয়ে পড়ছি। তো এই বিষয়টা সে তেমন কিছু মনে করে না। তো পরের সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ে তারা খেয়ে দিয়ে, শুক্রবার তো প্রত্যেক প্রবাসীর জন্য একটা ঈদের দিন, যেহেতু একদিন বন্ধ পায়। তারা রাত্রে খাওয়া দাওয়া করে লুডু শেষ করে, খেলাধুলা শেষ করে, শাহজাহান ভাই উনি তার ওয়াইফের সাথে ক্যাম্পের বাইরে পাহাড়ের সাথে বসে প্রায় 1টার সময় উনি তার ওয়াইফের সাথে কথা বলতেছে। তো হঠাৎ করে দেখে এক পাঞ্জাবি পরনো লোক, প্রায় 10 ফুট প্লাস উপরে একটা লোক ওনার দিকে হেঁটে হেঁটে আসতেছে। তো উনি বিষয়টা খেয়াল করছে যে এত উঁচু লোক সৌদি আরব তো অসম্ভব, 10 ফুট প্লাস। তো জিনিসটা সে
মানে এত নর্মাল ভাবছে, যেহেতু তার সাথে আগে যাওয়া ঘটনাটি সে বুঝতে পারছে। তো উনি দাঁড়িয়ে পড়ে, ওনার ওই লোকটা যাওয়ার সময় উনি শাহজাহান ভাই সালাম দেন। তো ওই লোকটা সালামের রিপ্লাই দিয়ে দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ পরে ওই লোকটি আবার তার গন্তব্যে রওনা দেয়, ওনার রাস্তা উনি চলে যায়। আজ ওই দিন শাহজাহান ভাই কিছু মনে করে না অস্বাভাবিক, মানে তেমন কিছু মনে করে না, হতেই পারে। তো সে একটা কথা চিন্তা করে, রাত প্রায় 1:00+ বাজে, পাহাড়ে নির্জন রাস্তা দিয়ে এই লোক কেন হেঁটে যাবে? সচরাচর সৌদিরা কোনো সময় মানে হাঁটাহাঁটি করে না, তারা গাড়ি ছাড়া মানে রুমতেই বেরো না। আমরা সবাই জানি এই কথাটা। তো আরেক দিনের ঘটনা, উনি শুক্রবারে তার সাথে এমন একটা ঘটে যাওয়া ঘটনা, সে তেমন কিছু মনে করে না। আরেকদিন উনি তার ওয়াইফের সাথে কথা বলতেছে, রাত 12:01+ এইরকম সামথিং। তো উনি দেখে ওই জুব্বা পরানো লোকটাই ওনার দিকে আসতেছে। তো উনি আর ওদিন কাজ এই ভয় পায় না, যেহেতু আগে তার সাথে এমন একটা ঘটে যাওয়া ঘটনা। তো উনি ওই লোকটা এসে হঠাৎ করে ছাগল রূপ ধারণ করছে। ওই যে ওনারা যে খাসিটা ধরানো, 4 বন্ধু মিললে খাসিটা যে ধরেছিল ধরার জন্য, ওই খাসিটা রূপ ধারণ করছে। শাহজাহান ভাই তো প্রচুর ভয় পেয়ে গেছে যে এটা কেমনে সম্ভব। কিছুক্ষণ পর ছাগল থেকে আবার এই বিলাই সাদা একটা বিলাই রূপ ধারণ করছে। শাহজাহান ভাই তো আস্তে আস্তে তার ক্যাম্পের দিকে রওনা দিছে। তো হঠাৎ করে দেখে যে ওই বিলাই ওনার দিকে দৌড়ে আসতেছে। তো উনি শাহজাহান ভাই দৌড় ফেরে রুমে চলে আসেন। তো ওনার সাথে বিভিন্ন ধরনের মানে এক নর্মাল ঘটনা ঘটে গেছে। তো ওনার সাদিকরা বিভিন্ন রকম নর্মাল জিনিস ফেস করছে। যেমন ওরা রাত 2-3টার সময় ওয়াশরুমে গেলে, আপনার জানেন সচরাচর ক্যাম্পের বাহিরে ওয়াশরুম থাকে। তো ওনারা ওয়াশরুম গেলে ওনারা দেখতে পায় যে একটা মেয়ে, সৌদি আরবের মেয়েরা মানে বোরকা ফোনানো, মুখটুক দেখা যায় না, ওনারা হাঁটাহাঁটি করে রাস্তায়। এটা তো অসম্ভব, সৌদি আরবের মেয়েরা তো কোনো সময় রাত্রেবেলায় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে না। তো ওনারা আর অনেক কিছু ফেস করে, যেমন দেখেন এমন বড় বিড়াল, অস্বাভাবিক কুকুরের মতো বিড়াল, এটা তো কোনোদিন সম্ভব না, এমন জিনিস ফেস করে। সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে, শাহজাহান ভাই ওরা লুডো খেলা, প্রতি রাতে ওরা লুডো খেলে। তো তারা লুডো খেলা শেষ করে তারা ওয়াশরুমের উদ্দেশ্যে বেরোচ্ছে। শাহজাহান ভাই হঠাৎ দেখে যে আসমান মাটি একটা মানে জুব্বা করা লোক, তার মানে পা জমিনে, মাথা মানে আকাশের দিকে, প্রচুর উঁচা, মানে এমন উঁচা যে তার মাথা দেখা যাচ্ছে না। শাহজাহান ভাই তো প্রচুর ভয় পেয়ে এক চিৎকার মেরে দৌড়। তা ওনার রুমমেটরা এসে দেখে কেউ নাই। তো এমন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। তো ওনারা তার মালিক বলছে যে এমন এমন সমস্যা, তা কফিলটা বলছে। তো কফিল বলছে যে এমন অস্বাভাবিক ঘটনা ঘটবেই। সৌদি আরব অনেক, আমরা জানি সৌদি আরব প্রচুর জিন থাকে, যেহেতু নবীর দেশ, প্রচুর জিন থাকে। তা এরকম সামথিং ঘটনা ঘটতে আছে। শাহজাহান ভাই একদিন রাত্রে ওনার ওয়াইফের সাথে কথা বলতেছে ক্যাম্পের বাইরে, উনি পাহাড়ের সাইডে যায় না। তো হঠাৎ করে দেখে এমন একটা উঁচা লোক হাইটা পাহাড়ের উপর, একটা পা অন্য পাহাড়ের উপর একটা পা, এমন মানে ওনারা ভয় দেখানোর চেষ্টা করতেছে। এমন উঁচা লোক জীবনে সে দেখে নেয়। যেমন অবস্থায় পরে ওনারা ওই জবটা ছেড়ে আমাদের যে কোম্পানি, ওই কোম্পানি কাফেলা হয়ে যায়। তো ওনার সাথে আরও ঘটে যাওয়া অনেক নর্মাল ঘটনা আছে, যেটি অন্য সময় শেয়ার করব। আমার বাড়ি হলো মোড়লগঞ্জ বাজারে, কিন্তু আমি পরীক্ষা চলার কারণে আমার পুকুর বাসাতে থাকি। তো আমি কিছুদিন পর পর, যখন আপনার বৃহস্পতিবার আমাদের পরীক্ষা থাকে না,
বৃহস্পতিবার পরীক্ষা থাকে না, ওই দিন বন্ধ হলে আমি আমার ফুফুর বাড়ি থেকে আমাদের নিজেদের বাড়িতে গিয়ে ওই একদিন একটু ঘুরে আসি। ঠিক তেমনই 10-12 দিন আগে আমি ঘুরতে গেলাম, আমার বন্ধুকে সাথে নিয়ে গেলাম আমাদের বাড়ির দিকে। কিন্তু ওর একটা সমস্যা ছিল, সমস্যাটা হলো ও অন্ধ, ও চোখে দেখতে পায় না। যাই হোক, ওকে নিয়ে গেলাম আমাদের বাড়ির ওখানে ঘুরতে, বেশ আনন্দেই কাটছিল একদিন, পুরো একটা দিন অতিবাহিত করলাম। পরদিন বিকেলবেলা চলে আসবো, সেই দিন বিকেলবেলা অনেকগুলো ছেলেদেরকে নিয়ে আমরা চলে আসতেছি, সবাই হাঁটতে হাঁটতে আসতেছি আমাদের বাড়ি থেকে, মানে বাড়ি দিয়ে বেরাইয়া তারপর আসতেছি ফুফুদের বাসায়। তো মাঝপথে আমার একটা ফ্রেন্ড মজা করে মানে আমার ওই বন্ধুটারে কানা বলছে, মানে কানা অন্ধ, মানে ওরা নিয়ে মজা করা শুরু করছে। তো আমি একটা কথা বলে রাখি রাসেল ভাই, সেটা হলো আমি কিন্তু ওই আমার যে বন্ধুটা কানা, ওরে কিন্তু আমি নিজেই কিন্তু কানা অন্ধ এইসব বলে কিন্তু চেতাই ওরে, মানে ওরে বিরক্ত করি। কিন্তু অন্য কেউ যদি ওরে কিছু বলে তাইলে ওইটা আমার মানে ভালো লাগে না, ওইটা ওই সময় আমার মাথা গরম হয়ে যায়। তো আমি কি করি, আমি মানে হিতাহিত জ্ঞান সম্পূর্ণ, মানে জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না আমার ভিতরে, আমি একটা লাথি মারি। ওই যে ছেলেটা কানা বলছে ওর একটা লাথি মারি আমি। লাথি মারার সাথে সাথে ও মানে পা ধইরা বইসা পড়ে, ওইখানে ও অনেক ব্যথা পায়। তারপরে আর আমার ওই ফ্রেন্ডগুলো আমার সাথে আসে না, বলে এই তুই এই ছোট একটা বিষয় নিয়ে ওরে লাথি মারছিস, অনেক ব্যথা পাইছে, তুই ভালো লোক না, তোর সাথে আর কোনো কথাবার্তা নাই। পরে আমার সাথে মানে এক পর্যায়ে বন্ধুত্ব বাদ দিয়া তারপরে ওরা মানে আমার গালাগালি দিয়া চলে গেছে ওরা। আমি কি করবো, আমি আমার ওই অন্ধ ফ্রেন্ডটারে নিয়ে আসতেছি, সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই। তখন আপনার মাগরিবের আজান শেষ, নামাজ টামাজ শেষ, 6:55 বাজে, 6:55 বাজে। আমাদের বাড়ি হলো ভরাঘাটা, তো আমি ভরাঘাটা থেকে মোরুলগঞ্জ বাজারের এখানে আসলে আপনি ভরাঘাটা বললে যে কেউ নিয়ে যাবে, ভ্যানে 10 টাকা ভাড়া নেয় বাজার থেকে। তো আমি স্টিল ব্রিজের ওইখান থেকে যখন উঠছি তখন এই কাহিনীটা শুরু হয়েছে। আমরা ওইখান থেকে ভ্যানে উঠছি, স্টিল ব্রিজ থেকে ভ্যানে উঠছি, মানে আমাদের এখানে কলেজের সামনে আমার বাসা, তো ওইখানে পূর্বাসে আসবো এই জন্য স্টিল ব্রিজ থেকে ভ্যানে উঠলাম। তো ভ্যানে ওঠার সাথে সাথে লক্ষ্য করি আমি যে আমি যখন থেকে ওই ছেলেটারা লাথি মারছি তখন থেকে আমার এই ডান পাটা প্রচন্ড ব্যথা করতেছে। তো আমি এটা বেশি একটা খেয়াল করি না, মনে করছি যে লাথি মারছি যেহেতু রগে টগে টান খাইছে মনে হয়, এই কারণে মনে হয় ব্যথা করতেছে। তো আমি এটার গুরুত্ব না দিয়ে আমি চলে আসতেছি বন্ধুটারে নিয়ে। আমি যখন মানে ভ্যানে উঠছি ওরে নিয়ে কিছু দূর যাইতে না যেতে আমি দেখি কি যে মানে ওই অন্ধ ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়তেছে অস্বাভাবিকভাবে। এই যে ওই অন্ধকারের ভিতরে হালকা হালকা দেখতেছি মুখ দিয়ে রক্ত পড়তেছে, মানে এই দেখলাম মুখ দিয়ে রক্ত পড়তেছে, এই দেখলাম স্বাভাবিক, এই দেখি রক্ত পড়তেছে, এই দেখি স্বাভাবিক, ঠিক এরকম। আমি এটা দেখার সাথে সাথে ভেনাওয়ারে বললাম এ মামা খারান, খারাইলো। আমি বললাম এ মামা খারান, পরে ওই বন্ধুরা বললাম বন্ধু নাম, পরে নামলো। হ্যাঁ, নামার পরে আমরা মানে আর ওই ভ্যানওয়ালারে পাঠিয়ে দিলাম, ভ্যানওয়ালারে পাঠিয়ে দেয়া পিছনে একটা ইজি ব্যাগ আসতেছিল, ওই ইজি ব্যাগে উঠলাম। ইজি ব্যাগে অনেক লোকজন ছিল, তো আমার ভয় করতেছিল ওর পাশে বসে যাইতে। ওইটা দেখার পর আমি ইজি ব্যাগে উঠছি, ইজি ব্যাগে করে যাইতেছি, তখনও ঠিক ওইটাই দেখতেছি আমি যে ওর মুখ থেকে রক্ত পড়তেছে না, খালি রক্ত পইরা ওর পুরো জামা কাপড় সব ভিজা যাইতেছে রক্ত পইরা। আমি তো এটা দেখে ভাই অনেক ভয় পেয়েছি, পরে আমি এটার কাউরে বলি নাই। এই ঘটনা কিন্তু এখানে শেষ না, আমি বাসায় এসে পরে ঘুমাইছি, ফ্রেশ হয়ে ঘুমাইছি, রাত্রেবেলা ভাতটাত খাইয়া ঘুমাইছি। এখন মাঝরাতের দিকে মানে ওর স্বপ্ন দেখতেছি আমি। হ্যাঁ ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যেটা স্বপ্ন দেখলাম আর কি মাঝরাতের দিকে, যে ওই অন্ধ ছেলেটা, ও আমার বন্ধু, ও বলতেছে আমার মানে ঘুমের ভিতরে স্বপ্নে বলতেছে যে বন্ধু আমার তো চোখ নাই, তোর চোখ দুইটা অনেক সুন্দর, তোর চোখ দুইটা আমার দিয়া দে না বন্ধু, তোর চোখ দুইটা আমার দিয়া দে। এইটা বইলা মানে ওর হাত পায়ে সব, হাতে রক্ত লাগাই না, হাত নাক মুখে ওই যে ওর বাম হাতটা এরকম বাড়াইতেছে, মানে আমার চেহারার দিকে বাড়াইতেছে, আমার মুখের দিকে, এরকম বইলা যে বন্ধু আমার তো চোখ দুইটা নাই, আমি তো চোখে দেখি না, এরকম করে মানে হাতটা বাড়াইতেছে আমার দিকে। আমি এইটা দেখে অনেক ভয় পাইছি,
আমার হাত পা চলতেছিল না, হ্যাঁ, রক্ত মনে হয় জমাট বেঁধে গেছে শরীরের, এরকম হয়ে গেছে। আমি যে চিৎকার করব এটাও পারতেছি না আমি। ও মানে প্রায় ওই ঘুমের ভিতরে প্রায় আমার ছুঁয়া ফেলাইছে, আমার চেহারা ছুঁয়া ফেলাইবো এমন সময় আমার ঘুমটা ভাঙে গেছে। আজকে ঘুমটা ভাঙছে কিন্তু আমি লড়তে পারতেছি না, হ্যাঁ। পরে আমি মনে মনে ওই সূরা ইউনূস, তারপরে ইখলাস এগুলো পড়তে পড়তে তারপরে আমি একটু আয়াতুল কুরসি পড়ছি, পরে আমার সাইডা দিছি এটা। তারপরে ফজর আজান দেওয়া ছিল। পরের দিন আমি এটা বলছি সবাইকে, আর বাসার লোকজন যারা ছিল তাদের সবাইকে বলছি। বলার পরে আমাদের এখানে আপনার নদীর পাড়ে পুরান থানা, মোরগঞ্জ বাজারের পরে পুরান থানা, ওইখানে একজন মাওলানা আছে, হাই মাওলানা, ওনার কাছে নিয়ে গেছিল। উনি এই সম্পর্কে আমার দাদু। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি কি যেন করছে, পানি টানি পরা খাওয়াইছে। তারপরে বলল যে ওইটা কিছু না, ওইটা যখন মানে আমরা যখন বিকালবেলা বাড়ি থেকে আসতেছিলাম তখন ওই খাল পাড়ে যে শাপলা চত্বর, ওইখান থেকে ঘোরার সময় আজানের টাইম ছিল, তো আরো মনে করেন আজান দিছে, মসজিদের সামনে দিয়ে হাইটটা চলে আইছি, নামাজ পড়তে ঢুকি নাই। এই কারণে আর কি মসজিদের সামনে একটা জিনা ছিল, মসজিদের সামনে নাকি একটা জিনা ছিল, ওইটাই নাকি মাইন্ড করছে, বুঝছেন, যে আজানের টাইমে নামাজ না পড়ে চলে যেতেছে, এই কারণে নাকি মাইন্ড করছে, এই কারণে নাকি এইসব কাহিনী হয়েছে। কিন্তু কখনো আমার নিজের চোখে দেখি নাই কিছু, বা অশরীরী বা অস্বাভাবিক অ্যাবনর্মাল কিছু দেখি নাই। তো আমি একটা কথা বলে নেওয়া ভালো, আমি মাছ ধরতে পারতাম না, তবুও কেন মাছ ধরতে প্রতিনিয়ত আমি ওই জায়গাটিতে যেতাম, কিন্তু কখনো আমার সাথে ঘটেনি। কিন্তু সেদিন ছিল অমাবস্যা রাত, চারদিকে যেন আকাশ ছেয়ে গেছিল কালো মেঘে। তো সেদিন আমার কোনো সঙ্গী ছিল না, মানে আমি একাই বেরিয়ে পড়ি মাছ ধরার জন্য। তো গ্রামের ভাষাতে বলা হয় এটাকে কোসা দিয়ে আমরা মাছ ধরতে যেতাম, কিন্তু আজকে আমি একাই যাচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো আমি লাইটটা চার্জ দিতে ভুলে গেছি। তা চলবে অনেক, গতকাল চার্জ দিয়েছিলাম, অনেক ভালো চার্জ হয়েছিল। এখন মূলত কথা হলো যে আমি একাই আজকে মাছ ধরতে যাব। একাই মাছ ধরতে গেলে মজা খুব কম হয়, তাও কেন জানি আমার মনে হচ্ছিল আজকের দিন আমি অনেক মাছ পাবো, এই জন্য বেরিয়ে পড়লাম। তো হাঁটতে লাগলাম একা। আমি তখনও মনে করিনি যে আমার সাথে কিছু অ্যাবনর্মাল জিনিস ঘটবে, ওই জিনিসটা আমার মাথায় এখনো আসেনি। আমি ফ্রিস্তার জায়গাটিতে পৌঁছানোর পর তারপর দেখলাম যে কেউ নাই, যে ওখানে আমি একাই যেন মাছ ধরতে আসছি। আর দূরে কয়েকটা লাইট দেখা যাচ্ছে, অনেক দূরে, হয়তো ওরা মাছ মারতে আসছে। আমি কিছু দূর যাওয়ার পর কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেলাম। ওরা তখন মনে হয় আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু আমি তা বুঝতে পারিনি। যদি তখন তাদের এই ব্যাপারটা বুঝতাম তাহলে হয়তো আমার সাথে এই গা শিউরে ওঠা ঘটনাটি ঘটতো না। আমি কিছু দূর যাওয়ার পর নিজের ইচ্ছে মতো মাছ ধরতে লাগলাম, মানে গ্রামের ভাষায় যেটাকে বলে কোসা, ওটা দিয়ে আমি এটা দিয়ে মাছকে আঘাত করতে হয়, এইভাবে মাছ ধরতে হয়। তো যাই হোক, মাছ ধরতে লাগলাম। আজকে যেন অনেক বেশি মাছ পেলাম আগের দিনগুলো কয়েকদিন এসছে। কেন জানেন? কারণ আগের দিনগুলোতে অনেক মানুষ আসতো, আজকে কেন জানি না। হয়তো অমাবস্যার ভয়, শুনছিলাম অমাবস্যায় নাকি অনেক কিছু বাহির হয়, কিন্তু আমার এসব বিশ্বাস হয় না। তাই আমি আমার মতো মাছ মারতে লাগলাম। মাছ মারতে মারতে কখন জানি অনেক রাত হলো, রাত বাজে তখন প্রায় 11টার মতো। আমি তাও জানি যতই মাছ পেতে লাগলাম ততই আমার মাছ মারার আগ্রহ আরো বাড়তে লাগলো। তো এমন একটা সময় এলো যখন আমি বুঝতে পারলাম যে
কিছু একটু ঠান্ডা হাওয়ার মতো আমাকে গা শুইয়ে গেল, গাটা শিউরে উঠলো। আমি কিছু না ভেবে মনে করলাম হয়তো শীতের দিন, এই কারণে বাতাস ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। ও একটা কথা ভুলে গেছিলাম, দিনটা ছিল খুব শীতকালীন দিন, এই কারণে খুব কম সময়ে চারদিকে অন্ধকার ছেয়ে আসতো। তাই আমি কিছু না ভেবে আবারও মাছ ধরতে লাগলাম। এমন সময় দেখতে পেলাম আমার লাইটের আলোটা একটু কমে আসলো। ও, আমি তো আবার চার্জ দিতে ভুলে গেছি। তো লাইটটা মারতে মারতে এমন অবস্থায় আমার অজান্তে লাইটটা গিয়ে রাস্তার ওই পাশে গিয়ে পড়লো, মানে লাইটের আলো ওই দিকে গিয়ে পড়লো। এমন অবস্থায় দেখি কেউ যেন বসে আছে। আমি ভাবলাম কেউ আবার মাছ ধরে মাছগুলোকে হয়তো বেছে বেছে ব্যাগে ভরতেছে। আমি আবার গেলাম, দেখি কতগুলো মাছ পেলো, একটু গল্প করি। পিছন ফিরে বসেছিল, আমি হাঁটতে হাঁটতে লাগলাম। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কতগুলো মাছ পেলেন? আমি কিন্তু তখনও দেখি নাই যে উনি মাছ বাঁচতেছে, কিন্তু পিছন থেকে এমন মনে হচ্ছিল যেন উনি মাছ ধরে সেগুলো মাছ ব্যাগে ভরতেছিলেন। আমি আবারও জিজ্ঞেস করলাম, ভাই কতগুলো মাছ পেলেন? লোকটি আমার কোনো উত্তর দিল না। আমি গায়ে হাত দিতেই যেন ও আমাকে, আমি বুঝতে পারলাম না, ও আমাকে পিছন ফিরে এমন একটা ধাক্কা মারলো, আমি 3-4 ফিট দূরে গিয়ে পড়লাম। আমি তো অবাক হয়ে ওখানে মনে করেন 1 মিনিটের মতো থ হয়ে বসে থাকলাম। দেখলাম সামনে কেউ নাই। আমার বুকটা যেন ভয় কেঁপে উঠলো। আবার কিছুক্ষণ পর দেখি পিছন থেকে কেউ একজন লাইটের আলো নিয়ে আসছে। লাইটের আলো খুব কম, অল্প অল্প ঝাপসা দেখা যাচ্ছিল, কারণ শীতের দিন তো। এই কারণে আমি একটু এগিয়ে গেলাম, আমার সাহস এলো। কিন্তু কাছে গিয়ে দেখি যে এই কাছে মানে 3-4 ফুট দূরত্ব যেই গেলাম, দেখি লাইটের আলো অজগবি নিভে গেল। পিছনে যেন কে মনে হচ্ছিল কেউ আমার দাঁড়িয়ে আছে। পিছন ফিরলেই যেন আমি তাকে দেখতে পারি। পিছনে ফেরার সঙ্গে সঙ্গে যা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না, দেখলাম এক মুরব্বী লোক, যার দাড়ি ছিল অনেক লম্বা, কিন্তু পোশাকটা ছিল সাদা, চোখগুলো ছিল লাল, দাঁতগুলো ছিল যেন হিংস্র বাঘের মতো। আমার হাতটা ধরলো চেপে, আমার বুক তো কেঁপে উঠলো। মনে হয় আমার জীবনের শেষ দিন এটাই। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না, আমি আজকে মরেই যাব। এক টান দিয়ে আমাকে হিসড়ে নিয়ে যেতে লাগলো। আমি তো ভয়ে কাতর সুরে আল্লাহর নাম জপ করতেছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না তখন। এইভাবে হেসড়েতে হেসড়েতে এমন একটা সময় এলো যেন আমার হাতটাই ছিঁড়ে যাচ্ছিল। সামনে গিয়ে যখন একটি পোলের, কারেন্টের পোলের সামনে গিয়ে যখন আমাকে একটি আছাড় মারা হয়, ওই অবস্থায় আমি অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করি আমার নিজের বিছানায়। পরে আমার মা বাবা আমাকে জিজ্ঞেস করে, কি হলো, কি ঘটনা, ওভাবে তুমি ওখানে পড়েছিলে কেন? আমি পরে সব ঘটনা খুলে বলি। পরে বাবা গিয়ে কবিরাজ চাচাকে ডেকে আনে। আমাদের বলা ভালো যে আমাদের গ্রামেরতে একজন ভালো কবিরাজ ছিল, যে এসব ভূত প্রেত এগুলো মানে সারানোর দায়িত্বে। তো উনি এলেন, আনার পর আমাকে ঝাড়ফুঁক দিলেন, আমার একটা তাবিজ দিলেন, দিয়ে বললেন যে 40 দিন রাতে 7টার পর যেন আমি আর বাহিরে না বের হই।